পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরাইশা মাহানুর, পর্ব সংখ্যা 12। এই যে ম্যাডাম। সাইফের কণ্ঠে বাজলো এক তীক্ষ্ণ কোমল ঢাক। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দৃষ্টি এক লহমায় আচ্ছন্ন হয়ে পড়ল এক অনাবিল মোহে। নিকাবের অন্তরালে তার নয়নজোড়া ঝলসে উঠল সন্ধ্যার প্রথম তারা হয়ে। সাইফ কয়েক পা এগিয়ে এসে স্থির দাঁড়ালো তার সামনে। আলতো ভঙ্গিতে হাত দুটো পেছনে নিল, মাথাটি একটু ঝুঁকিয়ে দিল সে দৃষ্টির সামনে, ঠিক কোনো রাজদরবারে হাতছানি দেওয়া বালকের মতো। সেই অপলক ভঙ্গিমায় তাকিয়ে দৃষ্টি নীরবে হাসল। এক অভিমন্ত্রিত কোমলতায় সে হাত বাড়িয়ে সাইফের চুলের জঙ্গলে আঙুল ডুবিয়ে দিল। একরাশ শিশু সুলভ চঞ্চলতায় সে এলোমেলো করে দিল সাইফের চুলগুলো। খিলখিলিয়ে হেসে উঠল গ্রীষ্মের দুপুরে হঠাৎ নেমে আসা ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো। সাইফের ঠোঁটে ফুটে উঠল এক ব্যতিক্রমী নিবিড় হাসি, হৃদয়ের অন্তকোণ থেকে বেরিয়ে আসা এক নীরব কবিতার মতো। একটানা কিছুক্ষণ চুলগুলো এলোমেলো করেই আবার যত্নে সেগুলো গুছিয়ে দিল দৃষ্টি। সাইফ এবার মাথা তুলে নির্ভুল নিশ্চিত চাহনিতে চোখ রাখলো তার চোখের গভীরতম রেখায়। আলতো মায়াবী স্বরে ফিসফিয়ে উশিয়ে উচ্চারণ করলো, ভালোবাসি ম্যাডাম। দৃষ্টিও নীরবে হেসে বলে উঠল, আমিও ভালো। কিন্তু বাকিটা উচ্চারিত হওয়ার আগেই ছেড়ে খুঁড়ে ঝরে পড়ল সাইফের স্বপ্নের ক্যানভাস। এই ভাইয়া, আর কতকাল ঘুমাবি বলতো? চিরচেনা কর্কশ কণ্ঠস্বর, সঙ্গে ঝাঁকুনির নিদারুণ বাস্তবতা। আচমকা আরো দুটো টান দিতেই স্বপ্ন ভাঙা ছাইরাঙা চোখে লাফিয়ে উঠল সাইফ। স্বর্গ সন্ধ্যাকে মুহূর্তেই নরকের প্রহসনে রূপান্তর করে বিগড়ে গেল তার মেজাজ। এক ঝাঁকি দিয়ে নীলিমার মাথায় চাপড় বসিয়ে গর্জে উঠল, আর 1 মিনিট দেরি করলে কি এই গ্রহভিত্তিক জীবনের ভরকেন্দ্র বদলে যেত? এত দারুণ একটা স্বপ্ন ধ্বংস না করে পারলি না তুই? ভাইয়া, কতবার বলেছি আমার মাথায় এমন ঝাঁকি দিবি না, এমনিতেই মাথায় কিছু থাকে না, আর তুই এসে ওইটুকু যা ছিল তাও ঝাঁকিয়ে ঝুঁকিয়ে ভুলিয়ে দিস। দিলি তো আমার স্বপ্নের পরীটাকে নিয়ে গড়া অমল দৃশ্যটা তুই একেবারে কচুকাটা করে দিলি। আর কতকাল এভাবে শুধু চোখ বুজে স্বপ্ন দেখবি ভাইয়া? এবার নিয়ে আয় না, আমিও তো মিস করি আপুকে খুব। ইস, তোর আপু যে আগুনের গোলা সেটা কি তোর অজানা? তাকে ছুতে গেলেই গগনগণের শিখায় ভস্ম হয়ে পড়ে ছাই হয়ে যাব আমি। নিয়ে আসা তো দূরের কথা, চেষ্টা করলেই তো আমাকে দুনিয়ার ম্যাপ থেকে মুছে ফেলবে। ভাইয়ের কথায় একটা দীর্ঘ গরম শ্বাস ফেলল নীলিমা। কতদিন হয়ে গেল দৃষ্টিকে চোখের দেখাও মেলে না। কবে আবার আগের মতো দিন আসবে? আসবে তো, নাকি সময় চুপি চুপি সবকিছু নিজের মতো গুছিয়ে নিয়ে গেছে? ভাই, আর কত ঘুমাইবেন? তাড়াতাড়ি উঠেন, কলেজে যাইবেন না নাকি? ইমনের ডাক শুনে একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো নীলিমা আর সাইফ। ইমনকে দেখেই নীলিমার ঠোঁটে ভেসে উঠল একটা বিরক্তিতে মোড়ানো হাসি। এই যে নাটের গুরু এসে গেছে। আমি আবার কি করলাম? নীলিমার কথায় হাঁসফাঁস করতে করতে কথাটা বলে উঠল ইমন। মনে হচ্ছে সে সদ্য ভূমিষ্ঠ শিশু, যাকে কেউ অন্যায়ভাবে অপবাদ দিচ্ছে। আপনাকে তো কতবার বলেছি ভাইয়াকে কোনো আকাম কোকামে উৎসাহ দিবেন না, তবুও কানে ঢোকে না আপনার। ইস, আপনার ভাইয়া একদম ধোয়া তুলসী পাতা, দুধ ভাত খাওয়া নিষ্পাপ শিশু। আমি আপনার ভাইয়াকে নষ্ট করে ফেলছি? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার সঙ্গে থেকে থেকে আপনার আজাইরা পেঁচাল পাড়া শুনে আমার ভাইয়া এখন ফুল টাইম পাগল। সারাদিন কানের পাশে আপনার ইমন গীত শুনে শুনে আমারও বধির হওয়া জোগাড়। কি বললেন? আমি পেঁচাল পারি? ইমন এমন কাজ কখনোই করতে পারে না, বুঝলেন? উল্টো আপনার ভাইয়াই আমাকে শেষ করে দিচ্ছে। আমি ছিলাম ভালো ঘরের লক্ষ্মী ছেলে, এখন দিনে 3 বার আয়নায় নিজের চরিত্র শনাক্ত করতে হয় আমার। খবরদার, আমার ভাইয়াকে নিয়ে একটাও কথা বললে আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, বুঝছেন? নীলিমার চোখে রীতিমতো আগুন, মুখে ঘোরতর হুমকি, গলায় রাজকুমারীর মতো তেজ। ও, দেখি ছিঁড়ে দেখান আপনার হাতে কতটুকু জোর, আমিও দেখি একবার। ইমন খিলখিল হেসে কথাটা বললেও ভেতরে চাপা একটা ভীতি এই ধাপে এগিয়ে এলো, একটুখানি খেলাও হয়ে যাবে সাথে। কিন্তু তার আগেই সাইফ আচমকা তার কান চেপে ধরল। এক টানে তাকে নীলিমার থেকে আলাদা করে এনে হুঙ্কার ছাড়ল, আমি থাকতে আমার বোনের এত কষ্ট করতে হবে কেন? আমি ছিঁড়ে দিচ্ছি, আয় এক্ষুনি। ভাই ছাড়েন, আপনি সব সময় এমন করেন। কোনো একদিকে লাগলে চুলও ছিঁড়েন, কানও মুচড়ান। টেনে ছিঁড়ে দেয় একেবারে ভাইয়া, ওনার জিহ্বা একটু বেশি বড় হয়ে গেছে, যত্ত সব। এমন হাত জোর করে বলে উঠল, আমি নিরপরাধ, আমার জিহ্বা শুধু আবেগে দীর্ঘ হয় ভাই, এটা হৃদয়জাত সমস্যা।
চিকিৎসার দায় আপনাদের না, ছাইরা দেন। নীলিমা আড়ালে ঠোঁট টিপে হেসে উঠল। পরক্ষণেই ঠোঁট বাঁকিয়ে মুখ ফিরিয়ে ঘূর্ণায়মান পায়ে বেরিয়ে গেল। নীলিমা সরে যেতেই সাইফ ধীরে ধীরে ইমনের কান ছেড়ে দিল। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে গম্ভীর গলায় বলে উঠল, কাজ কত দূর? কান এখনও রণ ভাঙা সোনার মতো ঝুলছে ইমনের। তার মাঝেই ইমন কাঁপা কাঁপা গলায় বলল, সব রেডি ভাই, চলেন, কেবল যুদ্ধ ঘণ্টা বাজানো বাকি। বাইক বের কর, আমি আসতেছি। সাইফের নির্দেশনা মতো বাইক আনতে বেরিয়ে গেল ইমন। আর ঠিক তখনই ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সাইফ। এক অদ্ভুত স্থিরতা তার চোখে। আলো ছায়ার ছায়াপথে দাঁড়িয়ে থাকা এক অন্তর্মুখী সৈনিক যেন। চিরুনি তুলে আঙুলে জড়ালো। তারপর নিখুঁত অনিয়মে আঁচড়াতে লাগলো ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো। কিন্তু আচমকাই থেমে গেল সেই নৈপুণ্যের ছন্দ। স্বপ্নের সেই দৃশ্য হঠাৎ করেই মাথার ভেতর আলোর বিস্ফোরণ ঘটিয়ে জ্বলে উঠল। সেই আধো আলো আধো ছায়ার দৃশ্যপট, নিকাবের আড়াল থেকে ঝলসে ওঠা চোখ জোড়া, সেই খিলখিলিয়ে হাসির ধ্বনি, আর মাথায় আঙুল ডুবিয়ে চুল এলোমেলো করে দেওয়া ছায়ের স্পর্শ। তার বুক ধকধক করল প্রবল যন্ত্রণায়, চোখে ধোয়া ধোয়া এক স্নিগ্ধতা, আর আঙুলে এলোমেলো ঘূর্ণন। এক হাতে নিজের চুলগুলো এলোমেলো করে দিল সে, অন্য হাতে চিরুনিটা ছুঁড়ে দিল ড্রেসিং টেবিলের ওপর। ঘরের নিস্তব্ধতায় সেই ধাতব শব্দটা অস্থির আত্মার আহাজারির মতো শোনা গেল। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হঠাৎ এক অপ্রকাশ্য হাসি ফেটে উঠল তার ঠোঁটে। তুই সত্যিই পাগল হয়ে গেছিস সাইফ। ভেতরের কণ্ঠস্বর মস্তিষ্ককে বিদ্ধ করলো কটাস করে। দু হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে ব্যাখ্যাবিরাস করলো নিপুণ দক্ষতায়। কোনা স্ট্যান্ড থেকে অফ হোয়াইট চাদরটা টেনে নিয়ে একেবারে গলায় পেঁচিয়ে নিল। পরনে আজ নির্লিপ্ত রঙের কালো একটা কুর্তা। আয়নার সামনে নিজেকে শেষবারের মতো পরখ করলো সাইফ। এরপর বেরিয়ে গেল ঘর থেকে। পেছনে ফেলে গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক অবিচারিত প্রেমিকের প্রতিবিম্ব। কাঁধে ঝুলে থাকা ব্যাগের ফিতাটা আঙুলে জড়িয়ে মেইন ফটক পার হয়ে কলেজের আঙিনায় পা রাখবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎই এক অদৃশ্য টান খপ করে থামিয়ে দিল দৃষ্টিকে। কেউ একজন তার কবজি আঁকড়ে ধরেছে দৃঢ়ভাবে। চমকে উঠে দৃষ্টি তাকালো সামনের দিকে। দৃষ্টি আপু, একটু সাহায্য করবেন প্লিজ। স্বরে শীতল গুমোট, কণ্ঠটা একটা চাপা আতঙ্কের অন্তঃস্বর। দৃষ্টি তড়ক করে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তোমার? আপু, আমার ফ্রেন্ড খুব ব্যথা পেয়েছে, একটু সাথে আসবেন? কোথায়? আমি তো কিছুই করতে পারবো না এখানে, কাউকে বলো হাসপাতালে নিয়ে যাও। মেয়েটির চোখ দুটো অস্থির। সে গলাটা আরও নিচু করে বলল, আপু, কেউ নেই আশেপাশে, কাউকে তো দেখতে পাচ্ছি না যে সাহায্য করতে পারে। প্লিজ আপু। আর কিছু বলার অবকাশ রইল না। মেয়েটির চোখের জল নীরব আশঙ্কার সংবাদ হয়ে দৃষ্টির সামনে গড়িয়ে পড়ল। আচ্ছা চলো, দেখি কি হয়েছে। কণ্ঠের অনিচ্ছুক জিজ্ঞাসা। তবুও পায়ে সাড়া দিয়ে এগিয়ে গেল সে অজানা গন্তব্যের দিকে। মেয়েটার পেছনে পেছনে পা বাড়ালো দৃষ্টি। হাঁটতে হাঁটতে মেয়েটা তাকে টেনে নিয়ে এলো কলেজের পেছন দিকে, একদম জনশূন্যতার কিনারে। উত্তেজনার ঘূর্ণিতে প্রথমে তেমন কিছু বুঝে উঠতে পারেনি দৃষ্টি। চোখের অগোচরে তারা পৌঁছে গেল এক জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের সামনে। এখানে দিনের আলো ঢোকে দ্বিধায়। পাশেই ঘন বাঁশবনের জটলা। প্রকৃতির ঘোমটা টেনে রাখা হয়েছে সেই নিঃসঙ্গ ভবনের চারপাশে। অন্যদিকে ধানক্ষেতের সবুজ সমুদ্র, যার মাথায় নীরবতার ঢেউ খেলে যায়। এ পথে মানুষের চলাচল তো দূর, কথার শ্রোতা পর্যন্ত পৌঁছে না। এই নির্জন প্রান্তে এসে হঠাৎ করে দৃষ্টির পা জমে গেল মাটিতে। মুহূর্তে স্তব্ধতা নেমে এলো। মেয়েটা ঘুরে তাকিয়ে গেল চমকে। আপু, থেমে গেলে কেন? চলো না। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তার চোখ দুটো ক্ষীণভাবে অনুসন্ধান করছে মেয়েটার মুখ। থমথমে গলায় এবার মেয়েটা ফিসফিস করে বলে উঠল, ওই তো আপু, ওইখানে আছে আমার ফ্রেন্ড, আসুন না প্লিজ। কণ্ঠের নিচু সুরে একটা অদ্ভুত টান। দৃষ্টি এক পা এগিয়ে আবার থেমে গেল। চারপাশে তাকিয়ে একটা অস্বস্তিকর শীতলতা টের পেল সে। বাতাসেরও ভিন্ন ঘ্রাণ। এক মুহূর্ত থেমে থেকে গলা শক্ত করে বলল দৃষ্টি, না, চলো বরং কলেজে ফিরে যাই। কোনো স্যারকে বলি, ওরা ঠিক ব্যবস্থা নিতে পারবেন। মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে সোজা পিছু হাঁটা ধরতেই আচমকা সামনে এসে পড়ল ইমন। ভাবি, শোনেন, কোথায় যাচ্ছেন? ইমনের কথায় থমকে দাঁড়ালো দৃষ্টি। ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। আপনি এখানে কি করছেন? ভাই আপনাকে ডেকেছে, চলুন। এবার দৃষ্টি তার চাহনি ছুঁড়ে দিল সেই মেয়েটার দিকে।
দৃষ্টির চোখ মুহূর্তেই ধারালো হয়ে উঠল রক্তচক্ষুর মতো। মেয়েটা গলার কাছটায় ওড়না চেপে ধরল, চোখ নামিয়ে ফেলার ব্যর্থ চেষ্টা। হাত কচলিয়ে আমতা আমতা করে কৃত্রিম ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে শরীরে ভাষায় ফাঁস হয়ে যাচ্ছে সব। দৃষ্টির তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে না পেরে ইমন এবার নিজেই বলে উঠল, ওকে কিছু বলার দরকার নেই, আমরা ওকেই বলেছি আপনাকে এখানে আনতে। মেয়েটা এবার আর দাঁড়িয়ে থাকতে পারল না, বিড়বিড় করে বলল, আমি তাহলে যাই, আমার কাজ তো শেষ। বলেই মুহূর্তে শরীর ঘুরিয়ে দৌড় দিল। ইমন আবারও পেছন থেকে কণ্ঠ ছুড়ে দিল, আসেন ভাবি, ভাইয়া যাইতে কইছে। দৃষ্টি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে কাঁধ ফেরালো, গলায় সাফ প্রত্যাখ্যানের শীতল সুর, আমি কোথাও যাব না। বলেই পা ঘুরিয়ে উল্টো দিকে হাঁটা ধরল সে, চোখে বিরক্তি। ইমন লাফ দিয়ে তার সামনে এসে দাঁড়ালো, হাঁটু দুটোতে ব্যাকুল তার ভর। চলেন না ভাবি, আপনার জন্য একটা চমক আছে, প্লিজ একটুখানি। বলেই মুখটাকে বাচ্চাদের মতন করে নামিয়ে ফেলল। চোখ দুটোতে বাচ্চামির জলছবি। দৃষ্টি একবার চোখ তুলে তাকালো তার দিকে, বিরক্তির শীতল রেখা গড়ালো চাহনিতে। তারপর একটা গা জড়ানো দীর্ঘ শ্বাস ফেলে পা বাড়ালো সামনে, নীরব সম্মতির ভাষায়। ইমন তখন খুশিতে প্রায় লাফিয়ে উঠল, আহা, আমি তো জানতাম ভাবি রাজি হবেনি। ইমন দৃষ্টিকে টেনে আনলো বাঁশবাগানের ছায়াঘেরা প্রান্তে। সেখানে এক বিশাল প্রকাণ্ড বটগাছের নিচে থেমে দাঁড়ালো সে। থামা মাত্রই দৃষ্টির চোখ বিস্ফোরিত হলো বিস্ময়ের তাপে, চক্ষু কপালের বাইরে উঠে আসার উপক্রম। বটগাছের গুড়ির সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে সজলকে। তার মুখ কাপড় দিয়ে গোজা, শব্দ করার সামান্য সুযোগটুকুও কেড়ে নেওয়া হয়েছে। চোখে আতঙ্কের উন্মুক্ত আরতি। আর একটু দূরে মাটির ধুলো মাখা একটা কাঠের চেয়ারে বসে আছেন সাইফ, পায়ের উপর পা তুলে ঠান্ডা চোখে গোটা দৃশ্য উপভোগ করছে। দৃষ্টি আচমকা দাঁড়িয়ে পড়ল, চোখ সরাসরি ইমনের দিকে। এসব কি হচ্ছে এখানে? ইমন চওড়া হাসি ছড়িয়ে বলল, সারপ্রাইজ। তার দাঁতের শাড়ি ক্রমেই প্রসারিত হলো। 3 সেকেন্ড, দৃষ্টির চোখ লাল, মুঠো শক্ত। চতুর্থ সেকেন্ডে একটা বজ্রের মতো আওয়াজ। তার হাত ছিটকে গিয়ে ইমনের গালে পড়ল সজোরে। ওহ ভাবি! চর খেতেই ব্যথার গুঞ্জনে 2 পা পিছিয়ে গেল ইমন। গাল চেপে ধরেছে এক হাতে, চোখে মিশ্র অনুভূতির ঝলক। সব সময় খালি মারেন, আপনার কথার মর্যাদা রাখতেই তো এই আয়োজন করলাম। কণ্ঠে অভিযোগ, কিন্তু তাতে ভয় ঢেকে রেখেছে বাকি সব। ইমনের গাল লাল, আর মুখে শিশুসুলভ হতদম্যতা। ইমন চর খেতেই চেয়ারটায় বসে থাকা সাইফ একটু নড়ে চড়ে বসল। গলা থেকে চাদরটা আগলে করে সরিয়ে নিল ধীরে। কণ্ঠনালী বরাবর একটা গোপন ঢোক গিলে ফেলল নীরবে। যতই সে অন্যদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠুক, দৃষ্টির সামনে পড়লেই তার সমস্ত অহংকার গলে গিয়ে কোমল হয়ে পড়ে। এক কথায় দৃষ্টির সামনে এলেই সে বাঘ থেকে বিড়ালে রূপান্তর হয়। দৃষ্টির চোখে জমে থাকা রক্তলাল চাহনি সোজা গিয়ে বিঁধল এবারে সাইফের দিকে। দৃষ্টি এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর বিদ্যুতের মতো তেড়ে এগিয়ে গেল তার দিকে। এই দৃশ্য দেখে সাইফ থতমত করে উঠল। তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। বুকের ভেতর আচমকা হৃদস্পন্দনের গতি দ্বিগুণ হয়ে গেছে। এবার তার চোখে মুখে দম্ভের বদলে সুশাসিত শঙ্কা। ভাবি, ভাবি শুনেন। সাইফের মুখের রং ফ্যাকাশে হয়ে আসছে বুঝেই দৃষ্টির সামনে আগেভাগে ঝাঁপিয়ে পড়ল ইমন। 2 হাত নেড়ে থামানোর ব্যর্থ চেষ্টা। আপনিই তো কইছিলেন এই পোলারে মৌচাকের নিচে বাইধা রাইখা চাকে সরাসরি ঢিল মারতে চান, সেই ব্যবস্থাই তো করলাম। ইমনের কথার রেশ কাটতে না কাটতেই দৃষ্টির চোখ ঘুরে গেল সজলের দিকে। চোখে বিস্ময়ের তীক্ষ্ণ ঝলক। সজলের ঠিক মাথার উপর একটা আস্ত মৌচাক ঝুলছে, বাঁশবনের ছায়া থেকে ঝরে পড়া বিষমধুর শাস্তির মতো। মৌচাকটা এমন ভঙ্গুর ভরসায় ঝুলে আছে যেটাতে একটু ধাক্কা খেলেই অজস্র রণরাগিনী মৌমাছির দল ঝাঁপিয়ে পড়বে সজলের গায়ে। দৃষ্টি থমকে গেল, বুকের ভেতর কেমন এক ধাতব ঠান্ডা ঢেউ খেলে গেল। এই চাকের কামড় একবার যদি নামে তাহলে রেহাই নেই। সজলের গা থেকে সরাসরি কবরে নামার মতো অবস্থা হবে। কে বলেছে এত উপকার করতে? হ্যাঁ? কণ্ঠে বজ্রধ্বনির মতো হুঙ্কার। দৃষ্টির গলা চেঁচিয়ে উঠল ক্ষিপ্ত বিস্ময়। চারপাশের বাতাস মুহূর্তে ভারী হয়ে উঠল। শব্দের আঘাতে গাছের পাতার নড়াচড়াও থেমে গেল। এমন চুপচাপ হয়ে গেল। তারপর মাথার পেছনে হাত চুলকে এক প্রকার বোকা হাসি হেসে বলল, আপনি তো জানেনই ভাবি, আপনার ইচ্ছা ভাইয়ের কাছে আদেশের সমান, তাই আমরা একটু মুখ খুলে দিন ওনার। কঠিন নির্দেশ ছুড়ে দিল দৃষ্টি।
চোখের শীতল তর্জনী। ইমন আর দ্বিধা করল না, সজলের কাছে গিয়ে কাপড়টা টেনে নামিয়ে দিল তার মুখ থেকে। মুখ খুলতেই জমে থাকা কান্না আর আতঙ্ক একসাথে উথলে উঠল সজলের কণ্ঠে। দৃষ্টি, দৃষ্টি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কোনো দিন এমন ভুল করব না। প্লিজ তুমি ওদের বলো আমাকে ছেড়ে দিতে, আমি কথা দিচ্ছি এমন কিছু আর কখনো জীবনেও আমার দ্বারা হবে না। একটা শর্তে আপনাকে ক্ষমা করতে রাজি আছি। একটা না, তুমি শখানেক শর্তে দাও, আমি সব পূরণ করব। কথার সঙ্গে সঙ্গে সাইফের বাম মুষ্টি সজলের গালের মাংসের সঙ্গে প্রাণবন্ত ধাক্কা খেল। চোয়াল দাঁতের বন্দোবস্ত বন্দী হলো সজলের। ঘুষি হাঁকিয়ে সজলের চোয়াল ক্ষিপ্ত হাতে চেপে ধরে সাইফ করুণ চিৎকার তুলল। তুমি করে সম্বোধন করার সাহস কে দিয়েছে? আপনি করে বল হারামজাদা। কণ্ঠস্থবির সজল কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন আপু। সাইফ সজলের গাল ছেড়ে দিতেই দৃষ্টি বলে উঠল, যতগুলো মেয়ের সাথে অসভ্যতা করেছেন সবার কাছ থেকে ক্ষমা চাইবেন, আর এরপর থেকে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবেন। এরপর ইমনের দিকে তাকিয়ে বলে উঠল, ইমন ভাই আপনি ওনার উপর নজর রাখবেন, যদি আবার এমন কিছু করে তখন শাস্তি দ্বিগুণ হবে। ইমন দ্রুত মাথা নাড়াতে নাড়াতে বলে উঠল, ঠিক আছে ভাবি, বলুন পারবেন। দৃষ্টির কথায় সায় জানিয়ে সজল বলে উঠল, হ্যাঁ হ্যাঁ খুব পারবো, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। ইমন ভাই ছেড়ে দেন ওনাকে। দৃষ্টির আদেশে ইমন সজলের শরীরের বদ্ধ শৃঙ্খল ছিন্ন করল। মুক্তি পেয়ে সজল আর এক মুহূর্ত অপেক্ষা করল না, অবিলম্বে পায়ে হেঁটে সেখান থেকে সরে গেল। সজলের প্রস্থানের সাথে সাথেই সাইফ একটু এগিয়ে এলো দৃষ্টির নিকটে। সাইফকে দৃষ্টির কাছে আসতে দেখে ইমন ততক্ষণে দ্রুত পায়ে সরে গেল সেখান থেকে। তাদের একান্ত সময়ের অবকাশ দিল। সাইফ একবার এগোতেই দৃষ্টি এক পা পিছিয়ে গেল, চোখ তুলেও দেখল না তার দিকে। মাটির মায়াবী আবরণে নুয়ে আছে তার চাহনি। উপরে উপরে তো ঠিকই নিজেকে অনেক কঠিন দেখান ম্যাডাম, এই সামান্যটুকু শাস্তি দিতে পারলেন না কেন? এত কোমল হৃদয়ের কেন আপনি? সাইফের শব্দগুলো দৃষ্টির কোনো কর্ণপাত পেল না। নীরবে তার অন্তরেই প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। তার নিজের মনেও আঁকড়ে ছিল শাস্তির তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু মুখে কথা ফুটলেও নিজ চোখের সামনে কারো প্রাণ যন্ত্রণায় অবিচল ছটফট করতে দেখার সাহস তার ছিল না। তাই আর একবার ক্ষমার দরজা খুলে দিয়েছে সে, শেষবারের মতো। চুপিসারে দৃষ্টির নিস্তব্ধতায় সাইফের অস্থিরতা ঘনীভূত হলো। আরেকবার জোরে বলল, বাড়িতে আসবেন কবে? যাব না কখনো বলে মুখ ঘুরিয়ে হাঁটা ধরল দৃষ্টি। পেছন থেকে সাইফ আবারও বলে উঠল, আর আমি যে আপনাকে ভালোবাসি, আমার জন্য কি একটুও মায়া হয় না? নীলিমাও আপনাকে খুব মিস করে, তার সাথে গিয়ে কি একটাবার দেখা করা যায় না? সাইফের কথা শুনে থমকে দাঁড়ালো দৃষ্টি, ঘাড় ঘুরিয়ে তাকালো সাইফের দিকে, চোখে চোখ রেখে বলে উঠল, নীলিমাকে আমিও খুব মিস করি, আমারও ইচ্ছে হয় তার সাথে দেখা করার, কিন্তু আপনার জন্য মায়া হয় না। আমি তুচ্ছ ভালোবাসার দামে নিজের আত্মসম্মান বিকই না। এমন মেয়ে আমি নই যে কারো প্রহসনে নিজের সত্তা বিসর্জন দেয়। তাই নিজেকে সংযত রাখার চেষ্টা করুন, অতি বার বাড়বেন না। আখ বাড়িয়ে আমার জন্য কিছু করারও প্রয়োজন নেই বলে গড়গড় শব্দে পা ছাপিয়ে ধীরে ধীরে সরে গেল দৃষ্টি। দৃষ্টির যাওয়ার দিকে মন উড়ে যাওয়ার চোখে তাকিয়ে থেকেই সাইফের মুখে আনমনে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তার ভালোবাসা কি আদৌ এতটা তুচ্ছ? না তো, তার ভালোবাসা তো সমুদ্রের অতল গভীরতার চেয়েও বেশি গভীর, অক্ষুণ্ণ আর অবিচল। একদিন অনিবার্যভাবেই দৃষ্টি সেই গভীরতার স্পন্দন অনুভব করবে, আর সেদিন শীঘ্রই আসবে।